আজকের গল্প পুকুর পাড়ের রহস্য লিখেছেন প্রিয়াঙ্কা দাস। গল্প পাঠে এবং চরিত্রাভিনয় প্রিয়াঙ্কা। গল্পটির সত্য কেবলমাত্র অনুরণন পাঠকেই দেওয়া হয়েছে। This audio story is a work of fiction. All characters, events and incidents portrayed in this narrative are entirely the product of imagination and are fictitious. এই অডিও গল্পটি সম্পূর্ণভাবে কাল্পনিক রচনা। এই আখ্যানে চিত্রিত সমস্ত চরিত্র, ঘটনা এবং পরিস্থিতি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত এবং এগুলো কাল্পনিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। আজ পুকুরটার পাশ দিয়ে যাওয়ার সময়ও ঠিক একই দৃশ্য দেখেছে রনিতা। 1 সপ্তাহ হলো সেই অরবিন্দ কলোনিতে এসেছে। তার বাড়ি বর্ধমান জেলায়। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর তার শিক্ষক শিক্ষিকারা বাবা মাকে রাজি করান তাকে কলকাতার বড় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। প্রথমে বাবা মা রাজি না হলেও পরে তারা রাজি হয়ে যান। রনিতাও ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করে ভর্তি হয়ে যায়, কিন্তু কলকাতায় থাকার একটা জায়গা চাই। তাদের পাড়ার রিমা দিদি কলকাতাতেই চাকরি করে। সেই একটা পিজি ঠিক করে দেয় রনিতাকে। রনিতা সেখানেই থাকতে শুরু করে, কিন্তু সেখানকার ভাড়া একজন স্টুডেন্টের পক্ষে অত্যন্ত বেশি। তাই রনিতা নতুন পিজির খোঁজ শুরু করে দেয়। একদিন গুগল সার্চে পেয়েও যায় এই পিজিটির অ্যাড্রেস। পিজির ভাড়াটাই সবার আগে নজর কেড়েছিল তার। কলকাতার বুকে এত কম ভাড়ায়। আর দেরি করেনি রনিতা। তার পড়াশোনার খরচ কিছুটা স্কলারশিপে পাওয়া গেলেও বাকিটা তার বাবাকেই বহন করতে হয়। আগে বর্ধমানে থাকতে সে প্রচুর টিউশনি করেছে, কিন্তু এই নতুন জায়গায় টিউশনি পাওয়া তো এতটা সহজ নয়। যাই হোক, যোগাযোগ করে, তারপর বাড়িটা দেখতে এসেই পছন্দ হয়ে যায় তার। বাড়িটা বেশ ভালো, চারিদিক খোলা, একটা বারান্দা, ঘরে 4 জনের থাকার সুব্যবস্থা। সে ছাড়াও আরও 3টি মেয়ে আগে থেকেই এই ঘরে থাকছে। খাওয়া দাওয়াও একসঙ্গেই। তার জন্য এক্সট্রা কিছু টাকা দিতে হবে, তবে তা যথা সামান্যই। আর দেরি না করে সে ঠিক করে নিল এই বাড়িটিতেই সে থাকবে। ভালোই চলছিল, যাতায়াতেরও যথেষ্ট সুবিধা রয়েছে। কলেজ তার নতুন ভাড়া বাড়ির থেকে খুব একটা দূরত্বে নয়। ঘটনাটি ঘটে দিন 3 আগে। বাড়িতে যাতায়াত করার পথে একটা বিশাল বড় পুকুর পড়ে। পুকুরের চারিদিকে বিরাট বড় বড় বট গাছ, অশ্বত্থ গাছ। রনিতা সেদিন বিকেল 5:30 নাগাদ বাড়ি ফিরছিল। শীতকাল, তাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গিয়েছে। আকাশে হালকা কুয়াশার একটা আস্তরণ, আর গাছের পাতার ফাঁক দিয়ে শেষ বেলার ম্লান আলো এসে পড়েছে পুকুরের কালচে জলে। জলের ওপর ঘন শ্যাওলার আভা, আর চারপাশে স্যাঁতস্যাঁতে ভেজা মাটির গন্ধ। ফার্স্ট ক্লাসটা ক্যান্সেল হয়ে যাওয়ায় সে একটু তাড়াতাড়ি ফিরে আসছিল। পুকুর পাড় থেকে যাওয়ার সময় এক পলক সেদিকে তাকাতেই মনে হলো একটা মেয়ে, লম্বা চুল খোলা রয়েছে আর একটা সাদা রঙের আলখাল্লা পরে সে দাঁড়িয়ে রয়েছে। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। পলক সরিয়ে আবার তাকাতেই কই, কিছু নয় তো, কিচ্ছু নেই সেখানে। পুকুরের জল যেমন স্থির ছিল ঠিক তেমনই রয়েছে। রনিতা ভাবল এটা তার মনের ভুল, তাই সে বিষয়টিকে বেশি একটা পাত্তা দিল না। এগিয়ে চলল বাড়ির পথে। দ্বিতীয় দিন যখন সে বাড়ি ফিরছে, তখন সন্ধ্যা 7টা হবে। শীতের সন্ধ্যা আরো ঘন, চারপাশ গাঢ় অন্ধকারে ঢেকে রয়েছে। পুকুর পাড়টা যেন আরো নিস্তব্ধ এবং শীতল। আগের দিনের ঘটনাটা মনে করে একবার তাকিয়েছিল পুকুর পাড়ের দিকে। নিজের মনের ভয়টাকে পুরোপুরি ভুল প্রমাণ করার চেষ্টা করছিল সে, কিন্তু তাকাতেই সে দেখল ঠিক সেই মেয়েটা, যার মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যেন সেটা পুরো সাদা ফ্যাকাশে। তার এলোমেলো চুল চারিদিকে ছড়িয়ে আছে, আর পরনে তার একটা আধময়লা সাদা আলখাল্লা। চোখের এক পলকের নিমেষেই আবার সেখানে কিচ্ছু নেই। এবার একটু ভয় পেয়ে গেল রনিতা। পরপর 2 দিন কি একই ঘটনা? তার মনের ভুল হতে পারে? বাড়ি ফিরে এসে সেই বিষয়টি নিয়ে ভাবতে লাগলো। জানলার পাশে অন্যমনস্কভাবে দাঁড়িয়েছিল রনিতা। তাকে দেখে তার রুমমেট করুণা প্রশ্ন করল, কি রে, কিছু হয়েছে নাকি? তোকে একটু টেন্স দেখাচ্ছে। না, তেমন কিছু নয়, আসলে একটা ঘটনা নিয়ে ভাবছি, বলল রনিতা। কি ঘটনা?
ওই বাড়িতে আসার সময় যে পুকুরটা পড়ে না, পুকুরটার সামনে আমি দুদিন একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিস? সেটা নিয়ে এত চিন্তা করার কি আছে? না মানে মেয়েটা ঠিক সাধারণ নয়, এই আছে আবার এই নেই। এই আছে এই নেই মানে? মেয়েটা হয়তো কোথাও চলে গিয়েছে। না, বিষয়টা তেমন সহজ নয়। আসলে মেয়েটা না ঠিক সাধারণ নয় জানিস। তার এলোমেলো চুল হাঁটু অবধি, মুখটা চুল দিয়ে ঢাকা, ঠিক বোঝা যায় না, তবে দেখে মনে হয় কেমন একটা সাদা ফ্যাকাশে। মেয়েটা পরনে একটা সাদা রঙের ময়লা আলখাল্লা, দেখে মনে হয় আমার মধ্যে যেন শ্যাওলা লাগা। আর এক পলকের মধ্যে মেয়েটা কোথায় উধায় হয়ে যায় বলতো? শোন, ওসব মেয়েটে কিচ্ছু না। আমার মনে হয় তোর মনের ভুল। আসলে পুকুর পাড়টা কেমন খালি খালি থাকে না, তাই তুই হয়তো ভয়টয় পেয়েছিস, বুঝেছিস? আমিও প্রথম দিন তাই ভেবেছিলাম জানিস, কিন্তু পরপর দুদিন একই ভুল হবে আমার। তুই আবার ওটা নিয়ে ভাবছিস? বললাম তো এসব নিয়ে আর ভাবিস না। শোন, একটা কাজ কর, বেশি দেরি না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়, বুঝেছিস? ঠিকই বলেছিস, আমি একটু বেশি ভাবছি বোধ হয়। শোন না, বাকিদের সাথে এই ব্যাপারে কথা বলার কোনো দরকার নেই, সবাই হাসাহাসি করবে। আরে আমি কাউকে কিচ্ছু বলবো না। চল এবার রান্নাঘরের দিকে যেতে হবে, তো কি খাবার দাবার আছে সব দেখতে টেকতে হবে। হ্যাঁ চল। বলে রান্নাঘরের দিকে এগিয়ে গেল রনিতা। পরদিন ফেরার সময় পুকুর পাড়ের দিকে তাকালো রনিতা। আজ আর কিছু দেখতে পেল না। নিজের মনকে বোঝালো যে সত্যি হয়তো তার ভুল হয়ে গিয়েছে। নিজের মনেই হেসে উঠল। নতুন জায়গায় এসে হয়তো একটু অন্যরকম লাগছে, তাই জন্যই তার মন একটা কল্পনা বানিয়ে নিয়েছে। পুকুরের পাশে একটা বাঁধানো ঘাট, সেই দিকে এগিয়ে চলল রনিতা। চারিদিক নিস্তব্ধ। ঘড়িতে তখন 6টা কি 6:30। কোথা থেকে যেন শঙ্খধ্বনির একটা মিষ্টি আওয়াজ আসছে। কোনো বাড়িতে সন্ধ্যা আরতি হচ্ছে বোধহয়। পুকুরের জলটা টলটল করছে। হঠাৎ আকাশের দিকে তাকালো রনিতা। হালকা চাঁদের আভা, পুরো গোলাকার না হলেও গোলের সমান। তার বেশ ভালো লাগছে জায়গাটা। কলকাতা শহরে এত গাড়ি ঘোড়া, এত লোক, সব কিছুর মাঝখানে একটা শান্তির পরিবেশ। এত সুন্দর একটা জায়গাকে সে কি না কি ভাবছিল। ঘাটের ওপর বাঁধানো সিঁড়িতে বসতে যাবে, ঠিক তখনই আবার দেখল দৃশ্যটা। সেই মেয়েটা, তার এলো চুল, পরনে একটা সাদা আলখাল্লা। দেখে চমকে ছিটকে ঘাট থেকে সোজা রাস্তায় চলে এলো সে। তার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটতে শুরু করলো সে তার বাড়ির দিকে। পিছনে পুকুরের শান্ত জল আবার টলটল করে উঠল, যেন সেখানে ভারী কিছু একটা ডুবে যাওয়ার একটা শব্দ হলো। রনিতা পিছনে ফিরে তাকালো না। ছুটতে ছুটতে রনিতা শেষ পর্যন্ত পৌঁছালো তার পিজির গেটে। দরজায় জোরে ধাক্কা দিতেই হাঁপাতে হাঁপাতে সে ভেতরে সিঁড়ি দিয়ে প্রায় দৌড়ে উঠে গেল তার রুমের দিকে। রুমের দরজা খোলা ছিল। করুণা, নীলু, প্রীতি সবাই টেবিলের সামনে গোল হয়ে বসে গল্প করছিল। রনিতাকে এমন আতঙ্কিত, ঘেমে যাওয়া অবস্থায় দেখতে পেয়ে সবাই চমকে উঠল। রনিতা, কি রে, কি হয়েছে? করুণা দ্রুত উঠে এসে তাকে ধরল। রনিতা ঘরে ঢুকে খাটের ওপর বসে পড়ল। তার পুরো শরীর কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি রে, কি দেখলি? এমন করছিস কেন? প্রীতি আতঙ্কিত হয়ে প্রশ্ন করল। জল জল খাবো, রনিতা কোনো মতে বলল। করুণা দ্রুত জল এনে দিতেই রনিতা এক নিঃশ্বাসে গ্লাসটা শেষ করল। মিনিট 2 লাগলো তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ফিরে আসতে। রুমমেটরা উদ্বেগের সাথে তাকিয়ে রয়েছে তার দিকে। করুণা প্রশ্ন করল, এবার বল তো, কি হয়েছে? এত ভয় পেয়েছিস কেন? কেউ কি তোর পিছন নিয়েছিল নাকি? রনিতা কাঁপতে কাঁপতে তার দিকে তাকালো। তার চোখ দুটো এখনো আতঙ্কে বিস্ফারিত। আমি আমি আবার দেখেছি ওই ওই মেয়েটাকে। নীলু বিড়বিড় করে বলল, কোন মেয়ে? করুণা তাকে থামিয়ে দিয়ে বলল, আরে সেই পুকুর পাড়ের কথা বলছিলাম না। আজ আবার কি হয়েছে রনিতা?
রনিতা ভয় মেশানো গলায় বলতে শুরু করলো। আজ আজ যখন আমি ওই পুকুরের পাশ দিয়ে আসছিলাম, আমি ওইদিকে তাকিয়েছিলাম, তখন কিছু ছিল না সেখানে। আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম যে আমারই হয়তো ভুল হয়েছে, তাই জন্যই আমি ওইসব দেখেছি। এখানে ওই পাড়ের কাছে বসতে যাব, তখন তখন আবার স্পষ্ট দেখেছি করুণা জলের ওপর। আমি আমি পরিষ্কার দেখেছি তার মুখটা ফ্যাকাশে রক্তশূন্য, আর চোখে শুধু শুধু বিরক্তি, যন্ত্রণা। করুণা এতক্ষণ সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। এবার সে বলল, তুই যাওয়ার পর আমি সীমান্তির সাথে কথা বলেছি। আন্টি বললেন আমরা এখানে আসার আগে এই ঘরে একটা মেয়ে থাকতো, তার নাম রঙ্গনা। রঙ্গনা এই ঘরটা একাই থাকতো। ও কারোর সাথে নিজের জিনিসপত্র শেয়ার করবে না বলে একাই ভাড়া নিয়েছিল ঘরটা। ভাড়াটা বেশি দেবে বলেছিল, তাই সীমান্তিরা রাজি হয়ে যায়। রঙ্গনা বিশেষ কারোর সাথে কথাবার্তা বলতো না। ও নাকি ওই পুকুর পাড়টায় গিয়ে বসে থাকতো, ওখানে সময় কাটাতো। এইভাবেও অনেক দিনই ছিল এখানে, কিন্তু এক বর্ষার দিনে সে ওই পুকুর পাড়ে গেল। পুকুরের আশেপাশে তখন বেশ শ্যাওলা হয়েছে, তাই বেশ পিছল। আশেপাশের লোকেরা তাকে বারণ করেছিল সেদিন ওখানে না যেতে, কিন্তু কারোর কোনো কথা না শুনেই সে পুকুর পাড়ে বসে পড়ল। কিছুক্ষণ বসার পর সন্ধ্যের সময় যখন উঠতে যাবে, তখন পা পিছলে জলে পড়ে গেল, আর উঠতে পারল না। আশেপাশের লোক ছুটে এসে তাকে উদ্ধার করলো ঠিকই, কিন্তু ততক্ষণে সব শেষ। সময় ঘরের দরজায় এসে দাঁড়ালেন সীমা আন্টি। তার হাতে 1 কাপ গরম দুধ। ঘরের ভেতরে এসে তিনি দুধের গ্লাসটা রনিতাকে দিয়ে বললেন, আমি সবটা শুনেছি। আশা করি করুণা তোমাদের সবটাই বলেছে। প্রীতি বলল, আমরা তো রোজ ওখান থেকে যাতায়াত করছি, তাহলে শুধু রনিতাকেই দেখা দিচ্ছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। এর আগেও একবার হয়েছিল এমন। আসলে রঙ্গনার জিনিসপত্রগুলো তো এই ঘরেই ছিল। ওর বাবা মা জিনিসপত্রগুলো নেওয়ার সময় কিছু জামা কাপড় দান করে দিয়ে যেতে চেয়েছিলেন। আমাদের বাড়িতে যে রান্না করে ঝুমা, ওর মেয়েকেই দেওয়া হয়েছিল সব। কিন্তু জামা কাপড়গুলো নেওয়ার পর থেকেই ওর মেয়েও রনিতার মতো কাকে জানি দেখতে পায় ওই পুকুর পাড়ে। মাঝে মধ্যে ঝুমার মেয়ে ওর সাথে পুকুর পাড় ঘেঁষেই হেঁটে আসতো আমাদের বাড়িতে। ওই রনিতার মতো একই কথা বলেছিল। ওই খোলা এলো চুলে সাদা জামা পরা একটা মেয়েকে দেখতে পেয়েছিল। আর রঙ্গনাও তো শেষ দিন ওই সাদা জামাটাই পরেছিল, একটা ফতুয়া মতন। ঝুমা ভয় পেয়ে সব জামা কাপড়গুলো ওই পুকুরেই ফেলে দেয়। তারপর আর কোনো ঘটনা ঘটেনি। তারপর তো তোমরা 3 জনেও একে একে এসে থাকতে শুরু করলে এখানে। বুঝতে পারছি না রনিতার সাথে আবার এমন কেন হচ্ছে। করুণা বলল, আচ্ছা আন্টি, বলছি এমনটা নয় তো যে রঙ্গনার কোনো জিনিস এখানে থেকে গিয়েছে, আর কোনোভাবে হয়তো সেটা রনিতার কাছে পৌঁছেছে, সেই জন্যই বারবার রঙ্গনা রনিতার থেকে সেটা চাইছে? না না, তা কি করে সম্ভব? ওর সব জিনিসই তো ওর বাবা মার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর বাকিগুলো ওই পুকুর পাড়ে দিয়ে আসা হয়েছিল। অদ্ভুতভাবে পরদিন ওই জিনিসগুলো আর পুকুর পাড়ে ছিল না, জানো? সব জিনিস নয়, একটা জিনিস রয়ে গেছে। কথা বলল রনিতা। এই ঘরে আসার পর ঘরের সাইড টেবিলটার লাস্ট ড্রয়ারটা আমার জন্য রাখা ছিল। আমি ওইটা পরিষ্কার করছিলাম নিজের জিনিস রাখবো বলে। তখনই আমি একটা সাদা কাগজ কোনায় আটকে থাকতে দেখি। হাত দিয়ে সেটা বার করি, খুলে দেখি সেখানে কেউ নিজের মনের কথা লিখে রেখেছে। বেশ সাজানো গোছানো লেখা, কিন্তু খুবই দুঃখজনক। একাকিত্ব, নিঃসঙ্গতা, ভালো লাগা এসব নিয়ে লেখা। কিন্তু
কিন্তু কারোর নাম লেখা নেই তাতে। আমি বেঙ্গলি লিটারেচারের স্টুডেন্ট, আমার এসব পড়তে ভালো লাগে, তাই চিঠিটা আমি নিজের কাছেই রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম আগে এই ঘরে যারা থাকতো তাদেরই কেউ হয়তো ফেলে রেখে গেছে, আর চিঠিটাতে তো কারোর নাম নেই যে আমি চিঠিটা কাউকে পাঠিয়ে দেব। বাকিদেরও জিজ্ঞাসা করেছিলাম, ওরা বলেছিল ওদের কারোর নয় কাগজটা। সে কি, রঙ্গনার জিনিস রয়ে গিয়েছিল? সর্বনাশ! ওই ওই চিঠিটা ফেলে দিতে হবে, ওই ওই পুকুরের পাড়ে গিয়ে রেখে আসতে হবে, বললেন সীমা আন্টি। রনিতা চিঠিটা বার করলো। হলুদ হয়ে যাওয়া, ভাজে ভাজে ভেঙে যাওয়া এক টুকরো কাগজ। সীমা আন্টি বললেন, আজ এত রাতে আর ওই পুকুর পাড়ে গিয়ে কাজ নেই, কাল সকাল হলেই আমি ঝুমাকে পাঠিয়ে দেব, ও পুকুর পাড়ে গিয়ে রেখে আসবে ক্ষণ। সীমা আন্টি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে করুণা দ্রুত দরজার ছিটকিনি ভালো করে আটকে দিল। রনিতা চিঠিটা বইয়ে স্তূপের নিচে লুকিয়ে রাখল। 4 জন মেয়ে বিছানার এক গা ঘেঁষে বসল। রাত তখন প্রায় 1টা, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। 4 জনেই চমকে উঠল। তারা একে অপরের দিকে তাকাল। কে কে ওখানে? কোনো উত্তর নেই। আবার সেই এক শব্দ, এবার আরও জোরে। নীলু সাহস করে জিজ্ঞাসা করল, সীমা আন্টি কি? কোনো উত্তর এলো না। দরজার টোকা আবার হলো। মনে হলো যেন কোনো ভেজা হাত দিয়ে কেউ দরজায় টোকা মারছে। হঠাৎ দরজার শব্দ বন্ধ হলো, কিন্তু পরক্ষণেই তারা সবাই শুনতে পেল দরজার নিচ থেকে কিছু একটা তরল পদার্থ ঘরে প্রবেশ করছে। ঠান্ডা জলের ক্ষীণ স্রোতের মতো কিছু একটা আসছে যেন। কি সেটা? কালচে জল? সেই জলের সঙ্গে ভেজা শ্যাওলার এক তীব্র তেতো গন্ধ। সবাই দেখল দরজার ঠিক নিচ দিয়ে কালো আর সবুজ জলের একটা ধারা ধীরে ধীরে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ছে, আর সেই জলের ওপর দিয়ে ভেসে আসছে একটা ফ্যাকাশে সাদা রঙের আলখাল্লার অংশ। পোশাকের নিচের দিকটা জলে ভিজে ভারী হয়ে গিয়েছে, কিন্তু সেটা ধীরে ধীরে তাদের বিছানার দিকে এগিয়ে আসছে। নীলু চিৎকার করে উঠল, কিন্তু করুণা দ্রুত তার মুখ চেপে ধরল। ঘরের কোনায় যেখানে রনিতা চিঠিটা লুকিয়ে রেখেছিল সেখানে জলের ধারাটা গিয়ে থেমে গেল। ভেজা শ্যাওলার দুর্গন্ধ আরও তীব্র হলো। ধীরে ধীরে আলখাল্লাটা যেন কার অদৃশ্য দেহের রূপ নিল। ধীরে ধীরে ঘরের আবছা আলোয় তারা দেখল ভেজা এলোমেলো চুল, রক্তশূন্য ফ্যাকাশে মুখটা, আর পরনে সাদা রঙের আলখাল্লা। সেই মুখটা ঠিক তাদেরই দিকে তাকিয়ে রয়েছে। এবার ফিসফিস করে কিছু একটা বলল, তার স্বর যেন পুকুরের জলের মতোই ঠান্ডা আর নিচু। আমার জিনিস ফেরত দিয়ে দাও, আমার জিনিস নেব আমি পছন্দ করি না। রনিতা এবার ঘরের কোণে দৌড়ে গেল। বাকিরা ওকে আটকাতে চাইল, কিন্তু ও এক ঝটকায় সকলকে সরিয়ে ঠিক ঘরের কোণায় গিয়ে চিঠিটা বের করে আনলো। চিঠিটা হাতে নিতেই মেয়েটি যেন আরও স্পষ্ট হয়ে তার দিকে এগিয়ে যেতে চাইল। দ্রুত চিঠিটা ছুঁড়ে মারল রনিতা তার দিকে। চিঠিটা ভাসতে ভাসতে কেমন জলের মধ্যে মিলিয়ে গেল, বিলীন হয়ে গেল সেই কালো জলের ধারায়। মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল শ্যাওলার সেই গন্ধ। মেঝেতে ছড়িয়ে থাকা কালো জলও যেন নিমেষে শুকিয়ে গেল। কেবল ওদের 4 জনের দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া ঘরে কেবলই নীরবতা। পরদিন সকালে সীমা আন্টি ঝুমাকে নিয়ে ওদের ঘরে এলেন। ঘর পুরো শুকনো, কোথাও কোনো জলের চিহ্ন নেই। রনিতা শুধু একটা কথাই বলল, চিঠিটা আর নেই আন্টি, রঙ্গনা এসে নিয়ে গিয়েছে। সীমা আন্টি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবাই যে ঠিক আছো এই অনেক, না হলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতাম না। এরপর থেকে রনিতা যখনই ওই পুকুর পাড় থেকে যাতায়াত করেছে, কোনোদিন কোনো কিছু অস্বাভাবিক দৃশ্য তার চোখে পড়েনি। পুকুরটা রয়েছে, তবে তার রহস্যময়তা একেবারেই শান্ত।